এই চরমনাই সফরের প্রথম পর্বে অর্ধশত মুসল্লিদের সাথে বাসে করে যাত্রা পর্যন্ত দেখিয়েছি এবং আমার জীবনের প্রথম লঞ্চ যাত্রা বরিশালের চরমনাই পর্যন্ত আমাকে নিয়ে গেছে। সেই মুহূর্তে ভ্রমণের অভিজ্ঞতাটা শেয়ার করেছি এবং চরমনাই মাঠে পৌঁছানো পর্যন্ত আমার জীবনের প্রথম ৩-৪ দিনের জন্য একটা ইসলামিক সফরে গিয়ে সেখানে কি কি অভিজ্ঞতা অর্জন করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চরমনাই যাওয়ার পর সেখানে আমাদের সাথে কি কি ঘটনা ঘটেছে, আমরা কি খেয়েছি, কিভাবে আমরা সারাদিন পার করেছি এবং আমরা সেখানে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি, এই বিষয়গুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমরা এই ভিডিওতে। সো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা যারা যারা ভিডিও দেখেন তারা ভিডিও দেখে একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো না করে আপনারা চলে যান। আসলে লাইক, কমেন্ট এবং ফলো এই জিনিসগুলো আপনাদের জন্য ফ্রি হইলেও আমাদের জন্য অনেক মূল্যবান। সো প্লিজ ভিডিও দেখার আগে অবশ্যই ফলো করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। ছোট্ট একটা ঘুম থেকে উঠিয়ে দেখি যে চারপাশে অদ্ভুত রকমের একটা ফ্লেভারফুল ঘ্রাণ। তাঁবুর ভেতরে যেন এক অন্য রকমের প্রস্তুতি চলছে, রান্নার প্রস্তুতি। ঘুম থেকে উঠে তারপর এই ঘটনাগুলো দেখে মনে হচ্ছে যে আজকে একটা ভালো অভিজ্ঞতা হতে যাচ্ছে, আজ নতুন কিছু দেখতে পাবো। কিন্তু আমাদের ফোনে চার্জ ছিল না, তাই চার্জার খুঁজতে বের হলাম আর চার্জার খুঁজতে খুঁজতে চলে গেলাম আশেপাশে মাঠগুলোকে দেখতে। এভাবে অজানাকে খুঁজতে গিয়ে অনেক সময় আনএক্সপেক্টেড কিছু অভিজ্ঞতার সম্মুখীন আপনি হতে পারেন, যেমনটা আমরা হয়েছিলাম। এই মাঠে চার্জার কোথায় পাবো? প্রতিদিনই তো আমাদেরকে শুট করতে হবে, কিন্তু আমরা সেটা কিভাবে ম্যানেজ করবো? এই চার্জার খুঁজতে গিয়ে আমরা এক অবাক করার মতো ঘটনাকে এক্সপিরিয়েন্স করেছি। এই ঘটনাটা আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব, তাই রিকোয়েস্ট করব যে সম্পূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথম রাত পার করে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হলাম। দেখলাম শুধু আমরা নই, সকাল সকাল হাজার মানুষ আমাদেরই মতো হাঁটতে বের হয়েছে। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে মানুষের সকালের রান্নার প্রস্তুতি, দল বেঁধে কাজ করা আর সকালবেলার মাছ বাজারের পদ্মার মাছ দেখতে দেখতে এগিয়ে চলেছি। চরমনাইয়ের মতো এত বড় একটা আয়োজনেও জরুরি সেবার সব ব্যবস্থা, অ্যাম্বুলেন্স, মেডিক টিম সবই প্রস্তুত। কর্তৃপক্ষ, নিরাপত্তা, স্বাস্থ্য, কেউ হারিয়ে গেলে খুঁজে বের করার ক্যাম্প, সবকিছুই 100-100 ম্যানেজ করার ব্যবস্থা রেখেছে। হাঁটতে হাঁটতে ভাবলাম সকাল সকাল একটু দূর থেকে ঘুরে আসি, নতুন জায়গায় নতুন কিছু ঘুরে দেখতে পারবো সেই আশায়। আমরা ভ্যানে উঠে বসলাম। ড্রাইভার ভাইকে বললাম কাউয়ারচর নিয়ে যেতে। কাউয়ারচরের কথা মনে আছে তো? বরিশাল কোনালে কাউয়ারচর এ তুই দেহি মোর এলাকার বলা। ড্রাইভার ভাই জিকির করতে করতে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। শান্ত এক পরিবেশ, লাখো মানুষের ভিড়ে আমরা এলাকাটাকে চিনতে চেষ্টা করতেছিলাম, কিন্তু মাঝপথে ভ্যানওয়ালা আমাদেরকে নামিয়ে দিল। আমরা কিছু করতে না পেরে সামনে এগোতে থাকি। হাঁটা পথে সামনে এগোতেই দেখি বিশাল এক পার্কিং লট। রাস্তার দুই পাশে 2000-3000-এর বেশি বাস। এখানে এই বাসগুলো 3 দিনের জন্য রিজার্ভ যাত্রী নিয়ে এসেছে। আপনারা নিজেরা অনুমান করেন এখানে কতগুলা বাস আছে, আর আমাকে কমেন্টে আপনার অনুমানটা জানাতে পারেন। ভাবতেই অবাক লাগে, সবাই এক উদ্দেশ্যে এসেছে। এই দৃশ্যই বলে দেয় চরমনাই মাহফিল কত বড়। ঘোরাঘুরির মাঝখানে সময় বের করে নাস্তা করে নিয়েছিলাম। এখন প্রায় সকাল 9টা। আমাদেরকে এবার কাফেলায় ফিরতে হবে। তখনও চারপাশের লোকজন সকালের রান্নার প্রস্তুতি নিচ্ছে, কেউ কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ কেউ ইবাদতে মগ্ন আছে। 1 নম্বর মাঠ পেরিয়ে যেতে যেতে মনে হচ্ছিল এই জন্য এক অস্থায়ী একটা শহর, কিন্তু শুধু 1 নম্বর না, বরং সবগুলো মাঠের একই পরিবেশ ছিল। আমাদের সামনে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন এটাই পীর সাহেবের বয়ান করার মূল মঞ্চ। আর এই যে দুই পাশে নেট দিয়ে নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা দেখছেন পথটা, এই পথটাই সেই পথ যেখান দিয়ে তিনি মঞ্চে উঠেন। কাফেলায় ফিরতেই দেখি আমাদের কাফেলার পাশে সম্মিলিতভাবে জিকির শুরু হয়ে গেছে। আমরাও দেরি না করে জিকিরে অংশগ্রহণ করে ফেললাম। জোহর নামাজের আগ পর্যন্ত এই জিকির চলে। জোহরের পর খাওয়া দাওয়ার পর একটু আড্ডায় বসে পড়েছি। আমি আর হাই সারা জোয়ান মানুষ। যদিও আমি পান খাই না, তবুও আড্ডায় বসলে তো খাওয়াই যায়।
আর এই যে ছেলেটাকে দেখছেন, ও যে কার সাথে এত মনোযোগ দিয়ে চ্যাট করছে তা আল্লাহই ভালো জানে। আজকে রাতের খাবারের মেনুতে নিশ্চিত ডিম রাখা হয়েছে, কারণ এখানে ডিম সিদ্ধ, ডিম ছেলানো এসব প্রস্তুতি দেখা যাচ্ছে। এই কাফেলাতে যারা আসে তাদের মধ্যে প্রায় সকলেই নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে, নিজেদের মতো ঘোরাঘুরি করে। কিন্তু এই যে এখানে দায়িত্বরত যারা আছে তারা সকলের খাবারের দায়িত্ব পালন করে। আর এখানে রান্না ও খাবারের দায়িত্ব পালন করাটাই সবচেয়ে কঠিন কাজ। ঘাম, গরম, পরিশ্রম, তবুও সবাই হাসি মুখে কাজগুলো করে যাচ্ছে। আমাদের কাফেলাতে একটা ছোট্ট বাচ্চাও এসেছে তার বাবার সাথে। এখানে সব বয়সের মানুষই আছে, দাদা থেকে নাতি সবাই একসাথে। সন্ধ্যায় বের হলাম দোকানপাট ঘুরে দেখতে। মিষ্টি, পোশাক, আতর, বই, কম্বল আর বিভিন্ন রকমের খাবার কি নেই এখানে। লাইট, ভিড়, দোকানের ডাক, এজন্য এক ছোট্ট মেলার মতো। কাফেলাতে ফিরে এশার নামাজের পরপরই আমরা রাতের খাবার খেতে বসে পড়েছি, কারণ ফজরের আগে উঠে তাহাজ্জুদের নামাজও পড়তে হবে। আজ সফরের তৃতীয় দিন। ফজরের নামাজ শেষ করেই এখানে বয়ান শুরু করা হয়, আর সেই বয়ান শেষ হতে হতে 7টা। প্রতিদিনের মতো আজও দলবল নিয়ে আমরা ঘুরতে বের হয়ে পড়লাম। ঘুরতে বের হওয়ার দুইটা উদ্দেশ্য: 1, আপনাদের জন্য ভিডিও শুট করা, আর 2, শরীরটাও চাঙ্গা থাকে। এইবার চলেন আপনাদেরকে সেই চার্জার খোঁজার ঘটনাটাকে একটু খুলে বর্ণনা করি। আগে কখনো এমন পরিবেশে পড়ি নাই যেখানে কিনা এত মানুষের ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে। তো আমরা চার্জার খুঁজতে খুঁজতে একটা দোকানে গেলাম, সেখানে লেখা আছে যে এখানে ফোন চার্জ দেওয়া হয়। সেইখানে গিয়ে দেখলাম যে এই দোকানটার ভিতরে শত শত চার্জার ঝুলানো আছে, এবং সবগুলো চার্জারের মধ্যে একটা না একটা ফোন, একটা পাওয়ার ব্যাংক, একটা ল্যাপটপ, একটা ছোট ফোন, বড় ফোন কানেক্ট করা আছে। এখন এগুলোকে কিভাবে দিচ্ছে? ছোট ফোনটা 20 টাকা করে, আর যে বড় অ্যান্ড্রয়েড ফোন আছে বা অ্যাপল আইফোন যাই আছে সেটা হচ্ছে 30 টাকা করে, আর আইপ্যাড বা বড় ট্যাব যদি থাকে সেটা 40 টাকা করে, পাওয়ার ব্যাংক হচ্ছে 80 টাকা করে। এরকম একটা রেট ফিক্স করে তারা সেখানে এই চার্জ দেওয়ার ব্যবস্থা রেখেছে, এবং তারা পর্যাপ্ত পরিমাণের মানুষের যে চাহিদা আছে চার্জ দেওয়ার সেটা তারা সেখানে পূরণ করে। অর্থাৎ ব্যবস্থাপনা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। এখানে যারা আসছে তাদের মধ্যে বেশিরভাগ অংশই সবসময় ইবাদতে মগ্ন থাকার চেষ্টা করতো। তারা হাঁটতে ইবাদত করতো, বসতে ইবাদত করতো, খাইতে ইবাদত করতো, শুইতে ইবাদত করতো। আর আমাদের মতো যারা আছে তারা একটু ঘোরাঘুরি করতো, একটু আশেপাশে দেখার চেষ্টা করতো, আপনাদের জন্য ভিডিও ধারণ করার চেষ্টা করতো। তো এরকম করতে করতে আমরা চলে এলাম শেষ দিনে। এই শেষ দিনে এসে সর্বপ্রথমে আমরা আপনাদের জন্য কিছু সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করলাম, এবং এতদিন যে শটগুলো নিয়েছি সেগুলোকে অ্যাসেম্বল করার চেষ্টা করলাম। তারপর এবার আমাদের বাড়ি ফেরার পালা। শেষ দিনে শেষ বয়ান শুনতে শুনতে আমরা বাড়ি ফেরার লঞ্চের দিকে হাঁটা শুরু করেছি। মনে হচ্ছে সফরের শেষ, কিন্তু এইটা আমাদের অভিজ্ঞতার শুরু। সকলেই যার যার লঞ্চে উঠে গেছে। 4 দিন পর সবাই যার যার মতো যার যার বাড়িতে ফিরছে, মনে শূন্যতা, তৃপ্তি আর ক্লান্তি। নদীর উপর লঞ্চের যে দৃশ্যটা সেটা দেখতেই আসলে অন্যরকম একটা অনুভূতি। আপনি দেখেন সারি সারি কত বড় বড় কত লঞ্চ দাঁড়িয়ে আছে, সবাই যার যার বাড়িতে রওনা দিবে একটু পর। ধীরে ধীরে ইঞ্জিন স্টার্ট করা শুরু হলো, পাইপ দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু হলো। বড় বড় লঞ্চ 1, 2, 3 করে চলতে শুরু করলো। আমাদের লঞ্চটা ছাড়তে বেশ দেরি করে ফেলেছে। অবশেষে দীর্ঘ 4 দিন পর আমরা আমাদের এই যাত্রা শেষ করে চলে যাচ্ছি আমাদের নিজের বাড়িতে। এই 4 দিনের মধ্যে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করেছি, আমরা জানার চেষ্টা করেছি, আমরা নিজের ভিতরের যে হৃদয়টা আছে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করেছি। এখন আমরা কতটা সফল হতে পেরেছি সেটা আসলে আমরা এখন বুঝতে পারবো না, সেটা বুঝতে পারবো হচ্ছে আমরা পরবর্তীতে এই জিনিসটা কতটা মেনে চলতে পারবো সেটার উপর। তা আমরা এখন আমাদের এই 4 দিনের দীর্ঘ সফর শেষ করে এবং ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। তা আপনাদের সাথে হয়তোবা এই মুহূর্তে এখানেই শেষ দেখা, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। শেষ পর্যন্ত 1 ঘন্টা 30 মিনিট পরে লঞ্চ ছাড়লো। এই ছিল আমাদের চরমনাই যাত্রার দ্বিতীয় পর্ব। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যারা ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আমাদের ফেসবুকে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।